কথামালা এবং ভাষা ও ভবিষ্যতের যে যৌথ গল্পের বিপুল আয়োজন, তাতে এবার একটি আলোচনা বিষয়: বিশ্বায়নের বাধাগতের জীবনযাপন কি ছোট গল্পের বৈচিত্র্য কেড়ে নিচ্ছে? বিশ্বায়ন তো একটা খুব এখন বড় ব্যাপার। বিশ্বায়ন অন্তত গত 10 বছর ধরে আমাদের জীবন, আমাদের ভাবনা সমস্ত কিছুকে অধিকার করছে, আমাদের ভাবাচ্ছে, আমাদের ভাবনাকে নষ্ট করছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয় নিয়ে এবার একটি আলোচনায় অংশগ্রহণ করবেন স্বাতী গুহ, অনিতা অগ্নিহোত্রী, ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এবং তপন বন্দ্যোপাধ্যায়। এদের সকলকেই আপনারা চেনেন, নতুন করে কিছু বলার নেই। সঞ্চালক হিসাবে অনুষ্ঠানটিতে থাকছেন সৈয়দ হাসমাত জালাল। নমস্কার, সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হচ্ছে আমাদের আলোচনা সভা। আমাদের এখনকার আলোচনার বিষয়: বিশ্বায়নের বাধা গতের জীবনযাপন কি ছোট গল্পের বৈচিত্র্য কেড়ে নিচ্ছে? আমি আলোচনা সভার মধ্যেই আছি একজন, আমি সঞ্চালনা করব এবং আমারও একটু বলার কথা এখানে। এই যে প্রশ্নটি, যে বিশ্বায়নের বাধাগতের জীবন কি ছোট গল্পের বৈচিত্র্য কেড়ে নিচ্ছে, খানিকটা তো নিচ্ছেই, এবং নিচ্ছে বলেই আজকে এরকম একটি আলোচনার অবকাশ তৈরি হয়েছে। বিশ্বায়নের যে প্রভাব আমরা সারা পৃথিবীতেই দেখছি, তাতে আমরা যদি আমাদের দেশের দিকেও তাকাই তাহলে দেখব যে বাজার অর্থনীতির মধ্যে দিয়ে পুঁজিবাদের পথটি প্রশস্ত হয়েছে, এবং এই বাজার অর্থনীতি যেটা করতে পেরেছে সেটা আমাদের এই ভারত নামক দেশটিকে একটি বৃহৎ বাজারে পরিণত করেছে, এবং যেখানে আমরা প্রত্যেকে খরিদ্দার, প্রত্যেকে ক্রেতা, এবং এখানে অন্যান্য যে কোনো পণ্যদ্রব্যের মতো এখন শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, সঙ্গীত, নারী পুরুষ, এমনকি মানবিক সম্পর্কও প্রায় পণ্যে পরিণত হয়েছে। আমি কয়েকদিন আগে কালচার ইন্ডাস্ট্রি বলে একটি লেখা পড়ছিলাম, যেটা হচ্ছে যে দুজন জার্মান দার্শনিক এবং সমাজতত্ত্ববিদ, তারা যেটা বলছেন, আমি দু একটি লাইন পড়ে শোনাব। একজন হচ্ছেন থিওডোর অ্যাডর্নো, এবং আরেকজন হচ্ছেন ম্যাক্স হরখেমার। এদের একটি বই ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, সেখানে একটি অধ্যায় আছে যেটি হচ্ছে এনলাইটেনমেন্ট অ্যাজ মাস ডিসেপশন। কিভাবে এই সংস্কৃতি আমাদের মিথ্যে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক প্রয়োজনকে মিটিয়ে এক ধরনের প্রবণতামূলক শিল্প তৈরি করছে। তারা বলছেন এই যে পপুলার কালচার, এটা এক ধরনের স্ট্যান্ডার্ডাইজড কালচারাল গুডস তৈরি করছে। এইটা বড় মারাত্মক। একটা কোথাও সাধারণীকরণ করছে, এবং তারা বলছেন যে দ্য ইনহেরেন্ট ডেঞ্জার অফ কালচার ইন্ডাস্ট্রি is the cultivation of false psychological needs that can only be made and satisfied by the products of capitalism. এই যে পুঁজিবাদ আমাদের মধ্যে এত রকম কৃত্রিম চাহিদা তৈরি করে দেয়, এই যে আমাদের মধ্যে কনজিউমারিজমের সৃষ্টি করেছে, ভোগবাদিতার সৃষ্টি হয়েছে, এখানে আমরা অনেকেই এখন যে কোনো বিষয়ের গভীরে হয়তো যেতে চাইছি না বা যেতে পারছি না। আমাদের যাওয়ার মানসিকতাটা কোথাও বোধহয় বদলে গেছে, কোথাও বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও তার একটা অবনমন বা অবক্ষয় ঘটছে।
এবং সারা পৃথিবীব্যাপী কোথাও একই ধরনের একটা জীবনযাপন তৈরির প্রবণতা তৈরি হয়েছে, যেটা কনজিউমারিজম তৈরি করে দিচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের ভারতের মতো দেশেও যে জীবনযাপনের বৈচিত্র্য, ভাবনা চিন্তার বৈচিত্র্য, সেগুলোও আমরা দেখতে পাচ্ছি কোথাও তাকে একমুখী করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এর একটা প্রভাব তো পড়বেই, আমাদের জনজীবনে যেমন পড়ছে, তার প্রভাব তো একজন লেখকের লেখার মধ্যে, ভাবনা চিন্তার মধ্যেও আসবে। কিন্তু একজন সচেতন সংবেদনশীল লেখক এর দ্বারা প্রভাবিত হয়ে যাবেন না। তিনি সচেতন থাকবেন, তিনি এই যে প্রবণতার যে প্রবাহ, তার বিরুদ্ধে নিজের মতো করে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং সে চেষ্টা যে আমরা একেবারে দেখতে পাচ্ছি না তা নয়। আমরা কোনো কোনো লেখকের মধ্যে, গল্পকারের মধ্যে যদি আমরা দেখি তাদের ব্যক্তি জীবনটা, তারা এমন এক ধরনের আর্থসামাজিক অবস্থার মধ্যে বাস করছেন যে যেখানে তাদের এই নাগরিক হয়ে ওঠাটা এখনো সহজ হয়ে ওঠেনি। এখন সমস্ত কিছুই যেন নগর কেন্দ্রিক হয়ে উঠছে। এমনকি আজকে প্রযুক্তির প্রভাব গ্রামাঞ্চলেও এমনভাবে পড়েছে যেখানে আমাদের নাগরিক জীবনের যা কিছু, সে আনন্দ, দুঃখ, ক্লেদ, বিষাদ সমস্তই সেখানেও পৌঁছে গেছে। তার ফলে যেটা হয়েছে যে আজকে গ্রামীণ মানুষের যে জীবনযাপন, সেখানে এই প্রযুক্তির প্রভাবের ফলে এমন একটা পরিবর্তন ঘটে গেছে। অনেকে, আমি দেখেছি বিভিন্ন আলোচনায় কলকাতা শহরে বলেছেন যে গ্রামীণ মানুষেরা নাকি এটা ধরে রাখবে, কিন্তু গ্রামের যে পরিবর্তনটা হচ্ছে, এটা কলকাতা শহরে বসে আমরা আঁচ করতে পারবো না। ভালো মন্দ দুটো দিকই আছে। এবং গ্রামীণ মানুষদেরও এখন যে নগর কেন্দ্রিকতা যেভাবে আচ্ছন্ন করেছে, যেভাবে ভোগবাদী সংস্কৃতি তাদের আচ্ছন্ন করছে, সেখানে তাদের মধ্যেও যে জীবনযাপনের, ভাবনা চিন্তার, সংস্কৃতির বৈচিত্র্য, সেটা নষ্ট হতে বসেছে। এবং খুব স্বাভাবিকভাবেই সেই জীবনযাপনের ছবি যদি আজকে আমাদের ছোট গল্পে উঠে আসে, তাহলে তার বৈচিত্র্য কমে যেতে বাধ্য। কিন্তু সবাই তো তা নন। কিছু কিছু মানুষ, তারা সেরকম সামাজিক অর্থনৈতিক অবস্থার মধ্যে থেকেও তারা তাদের নিজস্ব জীবনযাপনের যে এক ধরনের লড়াই, সাংস্কৃতিক লড়াই হতে পারে, অর্থনৈতিক লড়াই হতে পারে, সামাজিক লড়াই হতে পারে, রাজনৈতিক লড়াই হতে পারে। হয়তো একজন লেখক সরাসরি পথে নামছেন না, কিন্তু এই সমস্ত লড়াই তার মধ্যে কাজ করছে, যেটা তিনি তার লেখার মধ্যে দিয়ে তুলে নিয়ে আসতে চাইছেন। ফলে তাদের লেখার মধ্যে একটা বৈচিত্র্য আমরা দেখতে পাই, এখনো আছে। ধরুন একটা সময় যদি আমি তিন বাড়ুজ্যের কথাই বলি, তিন বন্দ্যোপাধ্যায়, এখন একটু আগে অভিজিৎ বললেন তিন গঙ্গোপাধ্যায়। দেখুন, প্রত্যেকের গল্পের মধ্যে নিজস্বতা আছে, বৈশিষ্ট্য আছে এবং বৈচিত্র্য আছে। পরবর্তী সময়েও যদি আমরা দেখি, ধরুন সমরেশ বসুর প্রথম 10, 12, 15 বছরের লেখার মধ্যে, ছোট গল্পের মধ্যে যে বৈচিত্র্য আছে, পরবর্তী সময়ে ধরুন দেবেশ রায়, সৈয়দ মুস্তফা সিরাজ বা মতি নন্দীর যে ছোট গল্পগুলো, তার মধ্যে যে বৈচিত্র্য আছে, তারা তাদের নিজস্ব জীবনযাপনের অভিজ্ঞতার থেকে, তাদের সেই অভিজ্ঞতার অভিঘাত থেকে তারা যে সৃষ্টি করে গেছেন। আজকে আমরা যদি একটা সাধারণভাবে দেখি, ওই যে স্ট্যান্ডার্ডাইজেশন যেটা তৈরি করছে এই কালচার ইন্ডাস্ট্রি, আমরা তো এর মধ্যে দিয়ে দেখার একটা অভ্যেস আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখব যে আজকের এই সময়ে আমাদের সাহিত্যের মধ্যে, ছোট গল্পের মধ্যে কোথাও একটা সেই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার বলছি, সব লেখকই যে সেই স্রোতে গা ভাসাচ্ছেন তা নয়। তার মধ্যেও কেউ কেউ নিজের মতো করে ভাবছেন, নিজের মতো করে প্রকাশ করছেন। সেখানেই কিছুটা আমাদের আশ্বস্ত হওয়ার জায়গাও রয়ে গেছে। আমরা আমাদের আলোচনা সভার যারা বক্তারা আছেন, আচ্ছা, স্বাতী গুহ এসে গেছেন। আমি প্রথমে স্বাতী গুহকেই ডাকছি, তিনি তার কথা বলবেন। আজকে এখানে এই কথামালা গল্প উৎসব, অনেক দিন পরে এরকম একটা, যেখানে সবাই লেখেন এবং পড়েন, এই সভায় এসে আমার নিজে খুব ভালো লাগছে। আজকে যে বিষয়টায়
আমার বলার কথা, সে বিষয়টা নিয়ে আমার নিজেরই অনেক প্রশ্ন আছে। মানে অনিতাদির সঙ্গে ওখানে বসে বসেও আলোচনা করছিলাম, এটা আসলে ঠিক কী? মানে একটু সহজ করে দিয়েছেন যিনি শুরু করলেন, সেই সৈয়দ হাসমাত জালাল স্যার, ওনার সাথেও। তবে আমার মনে হয় যে উনি বললেন যে এই কালচার ইন্ডাস্ট্রির কথা, যে ইন্ডাস্ট্রির ফসল পৌঁছে যাচ্ছে, সীমারেখা থাকছে না, মানে শুধু শহরে নগরে আবদ্ধ থাকছে না, তা গ্রামে পৌঁছচ্ছে। সেই জন্য হয়তো আমরা বৈচিত্র্য হারাচ্ছি, আমাদের অভিজ্ঞতার বৈচিত্র্য হারিয়ে ফেলছি বলেই লেখার বৈচিত্র্যও হারাচ্ছি, এটাই বোধহয় উনি বলতে চেয়েছেন, তাই তো কিছুটা? হ্যাঁ, তো আমার মনে হয় মানে আজকে 2024 সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এখনও কি আমি সেই শুধু ওই সীমারেখা আঁকতে থাকবো? না, আমার হাতে একটা ইরেজার মানে ওই রবার থাকা জরুরি, যেখান থেকে আমি ভেদরেখাগুলো মুছতে মুছতে যাব। সেটা কালচারাল ইন্ডাস্ট্রি করবে, না আমি করব, না আমরা সবাই মিলে করব? সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। কারণ গ্রাম বলে একটা সুন্দর জিনিস, ওই জীবনানন্দ যার কথা বলেছিলেন, যেখানে ফিরে আসতে চেয়েছিলেন 20 বছরের পর, আমরা সবাই শুধু সেখানে ফিরতে চাইব। মানে আমরা যারা শহরে থাকি আর ওখান থেকে যদি কেউ এদিকে আসতে চান, মানে স্রোতটা যদি উল্টো দিকে হয়, অমনি আমি গেল রব করব, এটা আমার বিশ্বাস নয়। আমার মনে হয় স্রোতটা দ্বিমুখী হওয়াই উচিত। আমি যদি কোথাও গিয়ে আনন্দ পাই, আমি যদি সেখানে কোথাও ওই কোনো বনলতা সেনের দেখা পাই যে আমাকে আশ্রয় দিতে পারে, তাহলে আমারও দায়িত্ব বর্তায় উল্টো দিক থেকে কেউ এসে সেও তার নিজের পায়ের তলায় শক্ত মাটিটা খুঁজে নেবে। সুতরাং বিশ্বায়ন তো মানে অবশ্যম্ভাবী, একে আমরা কেউ রুখতে পারবো না। সৃষ্টির প্রথম আমাদের ইতিহাস যদি দেখি, এখানে আমার সামনে এখানে অনিতাদি আছেন, অর্থনীতির ইতিহাস অনেক বেশি জানেন আমার থেকে, এবং যারা আছেন তপনদা, ঝড়েশ্বরদা, দীর্ঘদিন লেখালেখি করছেন, জীবনকে খুব কাছে থেকে দেখেছেন, শুধু লিখছেন না। ওরা জানেন যে ইতিহাসে কিন্তু এটাই ছিল বরাবর। মানে কখনোই আমি সবসময় নিজেকে এক জায়গায় দাঁড় করাতে চেয়েছি, আর আমি দেখতে চেয়েছি এক অপরকে। সেই অপরকে চেয়েছি সে সেরকমই থেকে যাবে, যাতে সেখানে তাকে আমি কোনো যে কাউকে, সে কোনো স্থান হতে পারে, সে কোনো মানুষ হতে পারে, সে কোনো পরিবেশ হতে পারে, যা কিছু হোক না কেন, আমার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্যই একটা অপরকে আমরা খাড়া করতে চাই, যে তার সঙ্গে আমি তুলনা করব, আমি কি, আমি কোথায় আছি, আমি কি করছি। কিন্তু আমি যদি এই যে আমরা যদি একটু মিলিয়ে নিতে চাই, তাহলে কি সত্যিই আমাদের জীবনের অভিজ্ঞতা এমন হয়ে যাবে যে সবাই আমরা এক গল্প লিখব? সেটা কি সম্ভব? কারণ আমি একভাবে মেলাতে যাব, আমার সহযাত্রী, আমার যারা অগ্রবর্তী, তারা আরেকভাবে মেলাতে যাবেন, সেখানেই তার অভিজ্ঞতা হয়তো আলাদা হবে, সেখানেই হয়তো তিনি আলাদাভাবে লিখবেন, কিংবা আমার কথা আমি তাকে বোঝাতে চাইব, তার কথা আমি বুঝতে চাইব। বিশ্বায়ন তো আমাদের সেগুলোও সুবিধে করে দিয়েছে। আমরা অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের কত কিছু খবর পাচ্ছি, কত কিছু পড়তে পারছি, জানতে পারছি। আমারও আশা জাগছে, আকাঙ্ক্ষা জাগছে যে আমি বাংলা ভাষায় যেটা লিখি, যেটা পড়ি, সেটা আমি আমার ভাষাটা যিনি জানেন না, আমার সংস্কৃতিটা যিনি জানেন না, তার কাছেও আমি কিভাবে পৌঁছে দিতে পারি। আমি তো সেই সংযোগের সেই আলোটা যেন দেখতে চাই। আমি যেন কখনো এর মধ্যে শুধু ওই নাগরিক বিষটুকু নাগরিক বলছি এই জন্যই, নাগরিক গ্রামীণ যাই হোক না কেন, যেখানেই হোক না কেন, সীমারেখা যদি মুছতে যাই, তাহলেই হয়তো সেটা একদিন কোনো দিন আমরা সত্যি ওই স্বপ্নের মতো যে গল্প শুনলাম, উজ্জ্বলবাবুর গল্প শুনলাম, আমরা ওই নাগুলোকে মুছতে গিয়ে একটা সত্যি মানবিক সমাজ গড়ে তুলতে পারবো। আর সে গল্প কখনোই একঘেয়ে হবে না, কারণ মানুষ ব্যক্তি হিসেবে সে তো একা, আলাদা। আমার দেখা, আপনার দেখা, সবার দেখা, আমাদের সবার দেখা এক হবে না কখনোই। দেখার দৃষ্টিভঙ্গি বদলাবে, আর সেখানেই আমরা আলাদা থাকব, গল্প আলাদা হবে। কিন্তু আমার সংস্কৃতি গেল বলে আমি বোধহয়
এত কষ্ট পেতে রাজি নই। নমস্কার। খুব আশাবাদী সাথী, সেটা হলেও তো খুবই ভালো এবং সেটা তো আমাদের কাছেও কাম্য। তবে যেটা হচ্ছে এই যে প্রযুক্তির অতি ব্যবহারের আসক্তি, এটা আমাদের কোথাও একটা জায়গায় এই বৈচিত্র্যমুখীনতার থেকে সরিয়ে নিয়ে আসছে, এতটাই আত্মকেন্দ্রিক করে তুলছে যেখানে আমরা আর এই বৈচিত্র্যের কথা সেভাবে অনেকে ভাবতে পারছি না। আমি এবারে বলবো তপন বন্দ্যোপাধ্যায়, তিনি তার কথা বলবেন। সৈয়দ হাসপান জালাল খুব প্রথম যে ভাষণটা দিলেন তাতে মোটামুটি একটা তারে বাঁধা হয়ে গেল। সাথে গিয়েও আরেক রকমভাবে বললেন বিষয়টা। আমি বলি যে সাহিত্য হচ্ছে চলমান ইতিহাস। ইতিহাস যেমন যেমন বদলাবে সাহিত্যেই তার প্রভাব ঘটবে। আজ থেকে 300 বছর আগে সার্ভেন্টিসের যে ডন কিহোতে যখন লেখা হয়েছিল, আর তার 300 বছর পরে যখন মার্কেজের 100 Years of Solitude লেখা হলো, জীবন অনেক বদলে গেছে, সাহিত্যে তার প্রভাব ঘটেছে। কিংবা আমাদের সাহিত্যে প্রভাত কুমার মুখোপাধ্যায় যে গল্প লিখতেন আর এখনকার যে জীবনযাপন যে গল্প লেখা হচ্ছে, আকাশ পাতাল বদলে গেছে। কারণ যেমন যেমন জীবনযাপনে আমরা অভ্যস্ত হব, আমাদের ছোট গল্পে ঠিক তারই কিন্তু প্রতিফলন ঘটবে। আমার মনে আছে যখন 77 সালে নির্বাচন হলো, তার আগের প্রায় 52 সাল থেকে 77 পর্যন্ত যিনি অঞ্চল প্রধান ছিলেন, দাপুটে একজন জমিদার, তাকে হারিয়ে দিল সেখানকারই বিড়ি বাঁধ যেমন একটি শ্রমিক, তাকে হারিয়ে দিল। কিংবা খুব বড় যোদ্ধার দাপুটে, তাকে সাধারণ একজন মৎস্যজীবী সে হারিয়ে দিল। অর্থাৎ ইতিহাস মানে প্রায় 180 ডিগ্রি ঘুরে গেল। যত দিন যাচ্ছে এই বদলানোটা ধরা পড়ছে এবং যারা সাহিত্য রচনা করি তাদের গল্পে তার প্রভাব ঘটছে। আমার মনে আছে যখন কাকদ্বীপে ছিলাম, সেখানে একটি ছোট্ট দোকানের ভিতর থেকে একজন মাইকে বলছে, আকাশবাণী কাকদ্বীপ, আপনার কুমড়ো লাগবে, চলে যান অমুক জায়গায়। আপনি ভালো ওষুধ খুঁজছেন, ওষুধ এই দোকানে চলে যান। আপনি ভালো ভুসিমালের দোকান খুঁজছেন, অমুক জায়গায় চলে যান। এই বিজ্ঞাপন যে এরা মাইকে করা যায় আমি তার আগে দেখিনি। খবরের কাগজে বেরোয়, পোস্টার বেরোয়, দেওয়াল লিখন হয়, কিন্তু এই যে নতুন একটা উপায় খুঁজে বার করে, এবং হ্যাঁ খুব ভালো হোটেল খুঁজছেন, যান মোটার হোটেলে চলে যান। এই যে একটা বার করা যে একটা বিজ্ঞাপনের উপায়, আমি দেখলাম একটা গল্পের আমি খোরাক পেয়ে গেলাম। কিংবা একদিন বইমেলায় হাঁটছি, সঙ্গে আমার এক বন্ধু আছে, গল্প করতে করতে যাচ্ছি। এটি 10-11 বছরের বালিকা, বাবু একটা বাদাম নেবেন, 2 টাকা দাম। তা আমরা গল্প করছি, বললাম ঠিক আছে পরে হবে। বাচ্চাটি ঘুরে দাঁড়িয়ে সামনে বলল যে আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, 2 টাকায় বাদাম কিনতে পারবেন না? এই বাদাম বিক্রি করলে বাড়ি গিয়ে আমার ভাইটাকে খাওয়াবো। আমার মনে হলো সমস্ত ভারতবর্ষ আমাদের তাকিয়ে কথা বলছে আর কি। কিংবা ট্রেনে যাচ্ছি, একটি তরুণী হাউ করে কাঁদছে, তার মা বলছে তুই বড় লোকদের আশ্বাসে ভুলে গেলি, নিজে সর্বনাশ করলি। সঙ্গে সঙ্গে একটি ইটভাটার কামিন সে কাজ করতে এসেছিল,
ফিরে যাচ্ছে অন্তঃসত্ত্বায়। এটা গল্পের একটা প্লট। মানে এরকমই গল্প ধরা পড়ছে, যেমন যেমন জীবনযাপন পরিবর্তন হচ্ছে তেমনি গল্প ধরা পড়ছে। এরকম একটি গল্প লিখেছিলাম, মনে আছে, যে কলেজ স্ট্রিটের সংবাদ যে প্রকাশক ছিলেন তার ঘরে বসে আমরা কয়েকজন বন্ধু আড্ডা মারছি। তা আমি গল্প করছি যে রাজ্যপাল এসেছিলেন আমার এলাকায় 3 দিনের ট্যুর, একদিন পাথরপ্রতিমা, একদিন সাগর, একদিন আমখানা ঘুরবেন বিস্তীর্ণ অঞ্চল। প্রথম দিন ঘুরে এসেই রাজ্যপাল, রোগা ভোগা রাজ্যপাল, তিনি বললেন যে আমার সেটা ভালো লাগছে না। একটা প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তার, সদ্য রিক্রুটেড, আর যিনি চার্জে তিনি ছুটিতে গেছেন, এসে বলল যে রাজ্যপালের পালস ড্রপ করছে। এই একটা শব্দের মধ্যে সারা রাত, মানে যদি রাজ্যপাল কিছু হয় তাহলে কার উপর দোষারোপ হবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, এসপি আছেন, এমপি আছেন, হোম সেক্রেটারি জেগে আছেন, চিফ মিনিস্টার জেগে আছেন, সারা রাত তোলপাড় হয়ে গেল আর কি। মানে আমি বলছি, যখন জীবন যেরকম যায় আস্তে আস্তে গল্প বদলাতে শুরু করে। আর আমি তো মনে করি যে বিশ্বায়নের প্রভাব আমাদের সবার উপর পড়ছে, সেটাই তো আমাদের গল্পের বিষয়বস্তু। কয়েকদিন আগে লিটল ম্যাগাজিন ফেয়ারে আমার একতারা মঞ্চে আমার এদিকে একজন সম্পাদক, এদিকে একজন সম্পাদক বসে আছেন। সেখানে আমাকে নানা প্রশ্ন করতে করতে একজন সম্পাদক আরেকজন সম্পাদককে বললেন যে আগে যারা পত্রিকায় সাংবাদিকতা করছেন তারা সব বড় বড় লেখক হয়েছেন, তা আপনি গল্প লেখেননি কেন? তিনি বললেন যে সাংবাদিক করতে করতে এত গল্প জমে গেছে, কী নিয়ে লিখবো, কখন লিখবো, সময় নেই। ভাবতে ভাবতে সময় চলে গেল, লেখা হলো না। আমি বললাম যে এটা আমার গল্পের বিষয় হতো আর কি, যে তার কাছে গল্প ভুরি ভুরি আছে, তিনি লিখতে পারতেন না, কিন্তু যিনি লিখতে পারেন তিনি এটা কি তার বিষয় করবেন। বিশ্বায়নের পরিবর্তে অনেক পরিবর্তন আমাদের সবার। আমি সর্বশেষ একটা গল্প লিখলাম, অপর্ণা সেন একটা নতুন পত্রিকায় করছেন, আমাকে একটা গল্প চাইলেন। আমার গল্পের বিষয়বস্তু হচ্ছে ফেসবুক, অর্থাৎ ফেসবুকের সমস্যায় যে কি হলো এরকম একটা বিষয় করলাম। এভাবে আমাদের বিষয় বদলে যাচ্ছে। আমার মনে হয় না যে এই বাধাগতের জীবনে আমাদের বৈচিত্র্য হারাচ্ছে, মনে করি না। গল্প চতুর্দিকে ছড়ানো, লিখে ফেলার অপেক্ষা আর কি। সুতরাং যিনি লেখক তিনি এই বাধাগতে ধরা পড়বেন না, তাকে লিখে যেতে হবে। তার প্লটের অভাব নেই, প্লট যেমন যেমন জীবন বদলাবে তেমনি গল্প বদলাবে। ধন্যবাদ। আমি এখানে সঞ্চালক হিসেবে দু একটি প্রশ্ন যেগুলো শুনতে শুনতে আমার মনের মধ্যে জাগছে, আমি সেইগুলো একটুখানি তুলে ধরবো। এটা যে আমার বক্তব্য তা নয়। এটা তো ঠিক যে 100 বছর আগে যেরকম গল্প লেখা হয়েছিল 50 বছর আগে সেরকম হয়নি, আবার 50 বছর আগে যেমন হয়েছে এখন তা হবে না। জীবন এভাবে বদলাচ্ছে। কিন্তু আমাদের মনে হয় আমাদের যে বিষয় আজকে সেটা সমসময়ের বৈচিত্র্যময়তার কথা বলা হয়েছে আমার ধারণা। তার কারণ আজ থেকে 50 বছর আগেও যদি আমরা সেই সময়ের লেখকদের দেখি, প্রত্যেককে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারবো, প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য লেখার আমরা বলতে পারবো, এখনও বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে যত গল্পকার লিখছেন তাদের ক্ষেত্রে আমরা কি ততটাই স্পষ্টভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্যকে সেইভাবে কি আমরা চিনে নিতে পারবো, তুলে ধরতে পারবো? আমি এরপরে ডাকছি ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। আমার মনে হয় এই বিশ্বায়নের অন্তত IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কয়েকটি বৈশিষ্ট্য বলেছে। সেটা হলো কি যে ট্রেড অ্যান্ড ট্রানজ্যাকশান, আর কি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট মুভমেন্ট, বিশ্বায়ন তো একটা গতি, আর কি মাইগ্রেশন অ্যান্ড পিপলস মুভমেন্ট। এইভাবে আমাদের মাইগ্রেশনও আসছে আমাদের এখন
এই সমাজে, এই অর্থনীতিতে। আর একটা হলো কি স্প্রেড বা ডিসামিনেশন অফ নলেজ, যেটা ইন্টারনেট এই সবগুলো এলো, এরও তো একটা পজিটিভ প্রভাব আছে। নেগেটিভভাবে যদি ব্যবহার করি নেগেটিভ, পজিটিভভাবে ব্যবহার করলে পজিটিভ, অনেক কিছুই তো জানতে পারছি আমরা। তো এই এখনকার আমার অভিজ্ঞতায় আমার লিখতে গিয়ে কয়েকটি লেখার মধ্যে এই মাইগ্রেশন অ্যান্ড পিপলস মুভমেন্টটা এসেছে, সেটা একটু অল্প করে বলছি। এখন এই লকডাউনের সময় একটি ছেলে বাড়িতে মেয়ের অন্নপ্রাশন দিতে এসে আটকে গেছে, সে যেতে পারছে না কেরল টেরলে। তার আগে সে আবুধাবি এইসবগুলো ঘুরে এসেছে, কাজ করে এসেছে। তো যাই হোক, ওই মেয়ের অন্নপ্রাশন স্ত্রী সে ওই চাল নিতে গেছে, মেয়েটা বাচ্চাটা আর কি ওই মশারির মধ্যে আছে, 6 মাসে 6.5 মাসে 7 মাসের মেয়ে, ওই ফোল্ডিং মশারির মধ্যে আছে। তো ওই দেখছে বাচ্চাটা ওই দ্বীপের বাতাস নিচ্ছে, এইটাই তার প্রাণবায়ু বা শ্বাসবায়ু। এই দ্বীপটা এখন তার জীবনের দ্বীপ হয়ে গেছে। কিন্তু চাল নিতে গিয়ে তার মনে পড়ছে এই যে 4 কামরা বাড়ি, সেটা সবটা প্লাস্টার হয়নি, মেঝেটাও ভালো করে তৈরি হয়নি, কিছুটা বালি সিমেন্ট বোর দিয়ে রেখেছে। আর এই মুহূর্তে সে আটকে গেছে। কিন্তু ওই যে স্ত্রী তখন ভাবছে যে এই বাড়িটা যখন হলো, বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পরে ফোনে তখন ওই ছেলেটির সঙ্গে কথা হচ্ছে যে জানো তো আমার এই বাড়ির একটা ইঁটও পঞ্চায়েতের নয়, এই আমার পঞ্চায়েতের মধ্যে নেই। যে আবুধাবিতে কাজে গিয়েছিল, এই একটা ইঁট বালি সিমেন্টের মধ্যে প্রায় 2-2.5 দিরহাম ওখানকার টাকা, যেটা এটা ঢুকে আছে। কারণ তার মনে হয়েছে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে থেকে যে প্রাপ্তি, এ এক ধরনের ডেমোক্রেটিক এনস্লেভমেন্ট, তার পেছন পেছন ঘোরো তবে পাওয়া যাবে, এইটা তার মনে হয়েছে। তো এই ব্যাপার, তারপরে আরও ব্যাপার আছে। যাই হোক, তার একটা আত্মবিশ্বাস কিংবা অহংকার বা যে আমি পঞ্চায়েতের টাকা এই বাড়ি করিনি, এটা বিদেশি টাকা এসেছে, সেটা তার উপার্জিত। আর একটা হলো কি, সমুদ্রের ধারে ওই আমেরিকায় ব্যবসা করে সেই ভদ্রলোক একটা হাওয়াখানা করে রেখেছে, গ্রিল টিল তার সঙ্গে কাঁচ টাঁচ বাঁধিয়ে, সেই নোনা হাওয়া সেই গ্রিলের লোহার গায়েও তো একটু আধটু জং আনছে, সে নারকেল গাছ আছে, ফুল বাগান আছে, সেইটা বেশ বড় জায়গা। তো ওই বাড়িটার মুনবার জন্যে, গার্ড দেওয়ার জন্য একজন মালিকে রেখেছে। আর ওই মালিক যখন আসে তখন অনেক পেন, পেন্সিল, বিদেশি লবণ চুষ, খাতা, এগুলো ওইখানকার বাচ্চাদের দেয়। আর যে মালি বলে যে আমার মাইনে আসে ডলার থেকে, তার একটা ভীষণ ভালো লাগা, তার মাইনেটা আসছে ডলার থেকে এক্সচেঞ্জ হয়ে। এখন ওই পথে বা সমুদ্রের ধার দিয়ে যারা যায়, তারা বলে এখন কোথায় আছো? ওই যে আমেরিকান কটের কাছে। অতএব এই গল্পতে যে আসছে এইগুলো সমাজের পরিস্থিতিতে, এটা তো বাদ দিয়েও ভাবা যায় না। অতএব এই মুভমেন্ট একটা থাকবে। এই যদি আমাদের একান্ত কালচারটাকে এক জায়গায় কুক্ষিভূত করে রাখা যায়, এক জায়গায় আটকে রাখা যায়, তার যদি ডেভেলপমেন্ট না আসে, সে ওই কালচারটা তো একদিন মারা যাবে। তার সঙ্গে এই পরিবর্তন হওয়া দরকার। এই ভগীরথদার আড়কাঠি, সেখানকার যে গজামিল যে জায়গাটা, সে ব্যাপার নিয়ে, সেখানকার গান বাজনা নাচ নিয়ে, সেটাকে নিয়ে কাজ করছে। আমরা জানতেই পারতাম না যদি না এইগুলো আলোচনার মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে আসতো। তা নাহলে গজামিল সেই
মানে শিমুল বাগানের মধ্যে, শিমুল গাছের মধ্যেই আটকে থাকতো। অতএব ওই যে স্প্রেড অফ নলেজ, ডিসামিনেশন অফ নলেজ, এইটা তো আমাদের খানিকটা পৌঁছে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, এও এক ধরনের গতি, সেগুলো গল্প উপন্যাসে আসছে। এই বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ ঝড়েশ্বরদা। আমি আলোচনাটাকে আরেকটু স্পেসিফিক করি। এখন আমার শেষ বক্তা আছেন অনিতা অগ্নিহোত্রী। যেটা হচ্ছে, এখানে যারা আমাদের সিনিয়র যারা আছেন যে লেখকেরা, তাদের প্রত্যেকের লেখালেখি শুরু বিশ্বায়নের অনেক আগে। আমি চাইছি বিশ্বায়ন পরবর্তী সময়ে যে প্রজন্ম এসেছে এবং যারা লেখালেখি করছেন, তাদের লেখার মধ্যে কতখানি বৈচিত্র্য, এবং এটা যদি অনিতা একটুখানি আলোকপাত করেন, তার নিজস্ব অভিজ্ঞতার কথা তিনি বলবেন, তার সঙ্গে যদি এই প্রসঙ্গটুকু নিয়ে আসেন। অনিতা অগ্নিহোত্রী। অভিনন্দন, নমস্কার। কথামালা গল্প উৎসবে এসে খুব ভালো লাগছে, আর অনেক দিন পরে একটা পুনর্মিলনের অনুভূতি। তো আমি ওই সাথী যেটা বললেন যে অর্থনীতির ছাত্রী, মাঝে মাঝে মাথায় ওটা একটুখানি গেঁথে যায়। আমি আজকে যে আলোচনা শুনলাম, যেটা প্রথমে মনে হলো যে যেটাকে টোন সেট করা বলে, সেটা জালাল খুব ভালো করে করেছে প্রথমেই। এবং সাথী যেটা বললেন আর তপনদা যেটা বললেন, সেটা হচ্ছে মানে লেখকের যে অন্তর্দৃষ্টি, তার যে ব্যবহার যে কোনো পরিস্থিতিতে, যা হয়তো স্থির বা যা হয়তো বদলাচ্ছে, তার মধ্যে সেই ভিতরের কথাগুলো বললেন। আবার জালাল প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে সবগুলোকে জুড়ে দিয়ে একটা যেটা বিষয় তাদের ফিরে আনতে, কিন্তু আবার ঝড়েশ্বরদা যে প্যারামিটারগুলো আছে, বিশ্বায়ন যাকে আমরা বলি, তার সেগুলো নিয়ে এলেন, যেগুলো আর কি খুব স্পেসিফিক, যদি বলি খুব স্পেসিফিক টেকনিক্যালিটি। এখন আমি জানি না, আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, আমার একটা কথা মনে হলো, যেটা আবার অন্যান্য নন ফিকশন লেখায় ব্যবহার করে থাকি। এই যে বিশ্বায়ন যাকে আমরা বলি, সেটা কিন্তু একটা খুব বড় ওয়াটার শেড আমাদের দেশের জীবনে। মানে স্বাধীনতা উত্তর যে ভারতবর্ষ, তাতে বিশ্বায়ন একটা খুব বড় একটা বিভাজন রেখা। গত 30 বছরে যা ঘটেছে, সেটা যদি আমরা দেখি, সেটা কতগুলো পরিবর্তন তো এনেছে আর্থসামাজিক জীবনে, যেটা জালাল বারবার বলার চেষ্টা করছিল কি ঘটেছে, এবং ঝড়েশ্বরদা বললেন। মজা হচ্ছে যে এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি ভাগ করি। খুবই আশ্চর্যভাবে এই যে বিশ্বায়নের পুরো আরম্ভ এবং তার মধ্যবর্তী পর্যায়ে পুরোটার আমি সাক্ষী ছিলাম একটা জায়গায় বসে, যেখানে একটা বিশেষ পদ, বাণিজ্য মন্ত্রকের একটা বিশেষ পদ আমাকে এনে দিয়েছিল। এবং সেই সময় আমি যে লিখছি, সেই লেখার মধ্যে এগুলো আসছে। 1992 সাল, আমাদের মোটামুটি 91-92-তে লিবারালাইজেশন পালা আরম্ভ। আমরা দেখছি অফিসে বসে নোটিফিকেশন আসছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রবেশ করছে ভারতবর্ষে, তার পেসকে লিবারালাইজ করা হচ্ছে, সুদের হার কমে যাচ্ছে। সুদের হার কমাটা একটা অদ্ভুত আঘাত মধ্যবিত্ত জীবনে। আমাদের সব সঞ্চয় থাকে, বয়স্কদের সুদের হার কমে যাচ্ছে। সেই সময় অকালবোধন উপন্যাস আমি লিখছি, এবং সেই উপন্যাসে আমি লিখছি, আমি নিজের কথাই বলছি, দুঃখিত, যে আমরা যেন সুদের হারের দুদিকে বসে আছি। কারণ একটি ছেলে, সে বণিক সভায় আলোচনা শুনছে, যে বণিকরা বলছেন সরকারকে, সরকারের কি বুদ্ধি, এই সুদের হারটা কমিয়ে দিল, এটা তো আগে করলে আমাদের কত লাভ হতো। আর সেই ছেলেটি যখন বাড়ি যাচ্ছে, তার বাবা তার ছোটোবেলার বন্ধুর সঙ্গে আলোচনা করছে, দেখ তো বলু, আমাদের সুদের হারটা কমিয়ে দিল, এখন আমাদের টাকা পয়সাগুলোর কি হবে। তো সে বুঝতে পারছে এই যে সুদের রেখাটা দুটো পৃথিবী ভাগ করে দিয়েছে। সেই সময় আমরা দেখতে পাবো, আমি খুব স্পেসিফিক গল্পের নাম করব না, কিন্তু আমাদের লেখায় এই যে বিশ্বায়ন, এর সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুতগামী হচ্ছে নগরায়ন। কেন হচ্ছে? সরকার বুঝতে পারছেন, তখনকার যারা পরিচালক রাষ্ট্রের, তারা বুঝতে পারছেন গ্রাম আর গুরুত্বপূর্ণ নয়, আমাদের যে সম্পদের সূত্র, সম্পদের উৎস, তা আসবে শহর থেকে। শহরে বিনিয়োগ হচ্ছে। শহরে কিন্তু আমার মনে আছে 80-র দশকেও আমরা প্রমোটারদের কথা পেয়েছি, বাংলা গল্পে প্রমোটাররা এলো। এখন প্রমোটাররা কীভাবে এসছে আপনারা সকলেই দেখেছেন। কলকাতা শহরে এখন বোধহয় 1 ইঞ্চি জমিও কোথাও নেই, সব কিছু ডেভেলপড হয়ে গেছে, এভরিথিং ইজ বিল্ট। ইনফ্যাক্ট আমাদের যে
কলকাতা আন্তর্জাতিক বইমেলা সেটাও ব্যতিক্রম নয়। বইমেলায় কোনো জমি নেই, সমস্ত হচ্ছে বিল্ট আপ স্পেস, সমস্ত স্টল, কোথাও কোনো মানুষের বসার জায়গা, কিছু পেতে বসার জায়গা রাখা হয়নি। এই যে প্রমোটাররা আসছে, আরও 10 বছর এগিয়ে গিয়ে তারা হয়ে গেল ডেভেলপার। যারা একটু বিশাল প্রভু প্রমোটার তারা হয়ে গেল ডেভেলপার। ডেভেলপাররা আবার কেবল ফ্ল্যাট বাড়ি তৈরি করে না, তারা ডেভেলপ করে একটা বিশেষ প্লট বা একটা এরিয়াকে, এবং সেটাকে তারা একটা সেক্টরের চেহারা দেয়। সেই সময় আমি মুম্বাইতে আমি দেখছি স্পেশাল ইকোনমিক জোন আসছে। স্পেশাল ইকোনমিক জোন আসার সময় যেভাবে জমি নেওয়া হচ্ছে হুড়োহুড়ি করে, সে একটা অদ্ভুত একটা অসভ্যতা। মানে পুনের কাছে 1 কোটি টাকা দাম 1 একর জমির, 2 ফসলি 3 ফসলি জমি, চাষির কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে ডেভেলপার সে জমি নিচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন করবে। কিছু গোয়ার চাষি বসে আছে মাঝখানে, কারণ স্পেশাল ইকোনমিক জোন করতে লাগে যে জমি, সেই জমির মধ্যে কোনো ছেদ থাকলে হবে না, কন্টিগুয়াস ল্যান্ড। 3 জন চাষি বসে রইল, তারা যাবে না। তারা বললো আমরা কোথাও যাব না, আপনাদের কি করার আছে করুন। তখন আমাকে বলতে হলো ডেভেলপারকে যে আপনি কিছু করতে পারবেন না, কারণ 3 জন চাষি না গেলে এখানে এসএসের হবে না। সেই 3 জন চাষি বসে রইল, তাদের চতুর্দিক থেকে ঘেরার চেষ্টা করে তারা ব্যর্থ হলো। এবং সবচেয়ে মজা হচ্ছে এইভাবে যে চাষের জমি দখল করে যে আমরা একটা নগর পত্তনের চেষ্টা হলো। যখন স্পেশাল ইকোনমিক জোন হলো না, অবশ্যই বিনিয়োগ আসলো না, কারণ বিনিয়োগ আসবে কি না আসবে না দেখেই তারা তো বসে গেছিল সেখানে। তখন তারা সরকারকে বললো আমাদের আর এসএসের চাই না। ঠিক আছে, এসএসের করো না, ডিনোটিফাই হয়ে গেল, কিন্তু জমি তো তাদের হাতে রয়ে গেল, জমি তো তাদের কেনা জমি। সেই কেনা জমিতে তারা তখন তৈরি করতে লাগলো রিয়েল এস্টেট। মানে এই যে বিভৎসতা আমরা দেখেছি, এটা হচ্ছে নগরায়নের একটা সম্পূর্ণ আগ্রাসন, এবং এরই হাত ধরে ধরে কিন্তু এসেছে ইনফরমেশন টেকনোলজির বিস্ফার। এবং আজকে যে কথাগুলো আমরা বলছি, যেভাবে পুঁজি, বিরাট পুঁজি, যা বিরাটই ছিল 90 দশকের গোড়ার দিকে, 1990-এর গোড়ার দিকে, তা বিভৎস হয়ে এখন একটা অদ্ভুত আকার নিয়েছে। এবং আমি জানি না সব কথা আমি বললে আপনাদের ভালো লাগবে কিনা, মানে আমরা ধীরে ধীরে একটা স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছি সর্বত্র, যেখানে পুঁজি নিয়ন্ত্রণ করছে কি হবে, এরপরে নাগরিকের জীবন কি হবে। নাগরিক হয়ে যাচ্ছে প্রজা, এবং গোষ্ঠীর জীবন হয়ে যাচ্ছে বিলুপ্ত। এখন এইগুলো কিন্তু আমি এখানে বলতে চাইছি, বিশ্বায়ন কিন্তু কোনো বাঁধা গত নয়। বিশ্বায়নের মধ্যে প্রচুর খাঁজ, প্রচুর খানাখন্দ, প্রচুর গুপ্ত কথা, প্রচুর অনুক্ত কথা আছে। সেই কথাগুলো আমাদের সাহিত্যে এসেছে, সবসময় তো পূর্ণভাবে আসেনি, কিছুটা এসেছে। এবং এই দেখাটাও কিন্তু খুব বড় দেখা। এটা আমার লেখাতে তো এসেছেই, কারণ আমি সেই সময় মুম্বাইতে বসে বসে যা দেখছি ভাঙাগড়া, সে আমার ছোট গল্পে উপন্যাসে এসেছে, এবং আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল বিশ্বায়ন। আমি দেখছি কিভাবে চোখের সামনে মানুষের জীবন বদলাচ্ছে, চাষি হয়ে যাচ্ছে ভূমিহীন, একটা নদী সেটা একটা গোষ্ঠীর সম্পত্তি, সেটা হয়ে গেল একজন ডেভেলপের প্রপার্টি। সে বললো না, এই নদীটার এই অংশটা আমার স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পড়েছে, এই নদীটাতে আমি কাউকে অ্যাক্সেস দেবো না, এটা আমার নদী। এবং এটা পয়েন্ট আউট করার, বাধা দেওয়ার কেউ নেই। মানে আমরা যথাসাধ্য বাধা দিয়েছি, কিন্তু আমরা তো সব নই। এই যে অর্থনৈতিক পরিবর্তন, এটা কিন্তু আমাদের সাহিত্যে যতটা আসার কথা ছিল তা আসেনি, বাংলা সাহিত্যে আসেনি। তার কারণ একটা জিনিস আছে, বাঙালি লেখক তো অতটা সংযুক্ত নন। আমরা কিন্তু কিছুটা ভারত সভা হলেই আছে, কিন্তু আমরা কিন্তু কিছুটা ভারত বিরোধী, মানে আমরা একটা নিজেদের এর মধ্যে থাকতে ভালোবাসি, আমরা খুব ভারতীয় সেই অর্থে নই, আসেনি। কিন্তু কি এসেছে এই সময়ের লেখাতে, আমি তোমার সঙ্গে একমত নই। তুমি কি বলছিলে যে এখনকার লেখা পরিসর এক মনে হয়, এটা কে বলছিল? কে বলেছিল এটা? তপনদা, তুমিই বলেছিলে। না, তা নয়। আসলে যে দূরত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্দ্যোপাধ্যায়দের, কিছুটা দূরত্বে আমরা ভগীরথদাকে, সাধনদাকে দেখতে পাচ্ছি, ততটা দূরত্ব এখনো তরুণ লেখকদের সঙ্গে আমাদের সৃষ্টি হয়নি। সেটা হলে আমরা দেখব। আমরা যখন দূর থেকে দেখি, আমরা একটা হ্যালো বা একটা জ্যোৎস্না দিয়ে দেখি, সেইটা এখনো তৈরি হয়নি। কিন্তু এর মধ্যে আমি বেশ কিছু ব্যতিক্রমী গল্প পেয়েছি। নগরায়নকে তারা এত খুব বড় স্কেলে ধরেননি, কিন্তু পরিবেশের জন্য যে চিন্তা, যে আকুলতা, আমাদের হারিয়ে যাওয়া গাছপালা, হারিয়ে যাওয়া প্রকৃতি, এবং এমন কিছু ব্যাপার যেগুলোর উপরে আমাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। ভূগর্ভ জল নষ্ট হয়ে যাচ্ছে, জলাশয় বোঝানো হয়ে যাচ্ছে, যেন একদল মানুষ ঠিক করেছে যে প্রকৃতিকে সম্পূর্ণভাবে গ্রাস করে, মানে গিলে খেয়ে না খাওয়া পর্যন্ত তাদের কোনো আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই।
এবং আমরা আমাদের চোখের সামনে এই পরিবর্তনগুলো দেখছি। আমাদের লেখাতে আসছে না আমি তা বলবো না, কিন্তু খুব ভালো পরিবেশ সচেতন এবং এই যে একটা বিরাট হোমোজিনিটি, এ কথাটা তুমি খুব ভালো বলেছো, একটা হোমোজিনিটি আরোপ করা হচ্ছে আমাদের সব সমান। আপনি আজকে ভারত সরকারের দিকে তাকিয়ে যদি দেখেন বলবেন সবাই সমান, একটা রাষ্ট্র একটা ভাষা, একটা দেশ একটা নির্বাচন, সবকা সাথ সব বিকাশ, মানে তোমাদের মধ্যে কোনো তফাৎ নেই, সবাই সমান, সবাইকে রোল করে একটা হোমোজেনাস মনোলিথ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই মনোলিথের বিরুদ্ধে কিন্তু কলম ধরেছেন আমাদের লেখকরা এবং অনেক তরুণ লেখক এর বিরুদ্ধে কলম ধরেছেন। বিরুদ্ধ মানে তারা তো কোনো স্লোগান দেননি, তাদের লেখার মধ্যে সেই যে খণ্ড চিত্রগুলো, সেই যে খানাখন্দগুলো, সেই যে ভাঁজগুলো, সেগুলো রয়ে গেছে। হয়তো আমরা আরও 20 বছর 30 বছর পরে যদি একটু মন দিয়ে আমরা দেখি সেটা আমরা ধরতে পারবো। কিন্তু বিশ্বায়ন বাধাগত নয়, বিশ্বায়ন যা বদলে দিয়েছে, বিশ্বায়ন আমাদের একটা বুলডোজারের মতন এসে আমাদের থেঁতো করে একটা বড় পিণ্ডর মধ্যে তৈরি করতে চেয়েছে। সে রথ যখন চলতে আরম্ভ করেছিল তার কি উদ্দেশ্য ছিল আমরা জানি না, কিন্তু সেই রথ এবং ইনফরমেশন টেকনোলজির বিস্ফার আজকে পুঁজিকে এমন একটা নিয়ন্ত্রণ দিয়েছে কেবল সমাজের উপরে নয়, আমাদের রাষ্ট্রশক্তির উপরে, যে আমরা কোনো মতে ঝুলে আছি। এখন আমরা নাগরিক থেকে প্রজা হওয়ার রাস্তাটা প্রায় সম্পূর্ণ পার হয়ে এসেছি। খুব খুব কঠিন একটা সময়, এবং এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে তা অবশ্যই কিছু নাটক, আমি তেমন গান অবশ্য শুনিনি এই পরিস্থিতিতে, এবং আমাদের সাহিত্য, আমাদের বাংলা লেখা তা হয়তো সেই অর্থে ভারতীয়ত্ব অর্জন করেনি, কিন্তু সে যতটুকু কাজ নিজের মতো করে করেছে, যেমন করে তাঁতি বসে তাঁতে তার টানাপোড়েনের মাধ্যমে একটা সম্মিলিত ছবি তৈরির চেষ্টা করে, সেইটা আমাদের বাংলার ছেলেমেয়েরা করেছেন, এইটুকুই আমি বলবো। কিন্তু আমাদের ধৈর্য ধরে পড়তে হবে তাদের। নমস্কার। অনেক ধন্যবাদ অনিতাকে। অনিতা যেভাবে শেষ করলেন, আমাদের প্রত্যেকের ভাবনাটা বা বলার বিষয় হয়তো তাই, কিন্তু এখানে যেহেতু বিষয়টি বেঁধে দেওয়া হয়েছিল যে ছোট গল্পের বৈচিত্র্য কি কেড়ে নিচ্ছে আমাদের এই বিশ্বায়নের পরবর্তী সময়ের যে নাগরিক এবং গতে বাঁধা জীবন, যদি না করে থাকে অত্যন্ত ভালো কথা, আশার কথা। একটু আগে তপনদার সঙ্গে যেটা কথা হচ্ছিল, ধরুন তাদের প্রজন্মের যে লেখকেরা, তারা বিশ্বায়নের অনেক আগে লেখা শুরু করেছেন, ফলে নদীমাটি অরণ্যের সঙ্গে মৃগয়ার বা দুঃখে কেওড়ার কোনো যোগ নেই, তার সঙ্গে বন্দরেরও কোনো যোগ নেই, বা তার বৈচিত্র্যের দিক থেকে মহানদীও তা একেবারে স্বতন্ত্র। কিন্তু যেটা হচ্ছে যে বিশ্বায়ন পরবর্তী যে প্রজন্ম, এই যে অনিতা একটু আগে বললেন যেটা, যে নগরায়ন এখন বেশি গুরুত্ব পাচ্ছে, গ্রাম জীবন অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে এই যে জনজীবনের যে সংস্কৃতি, এইটা তো কোথাও একমুখী হয়ে উঠতে চাইছে, ফলে সেখানে তো একটা আশঙ্কা থাকেই যে আমরাও কি তাহলে আমাদের লেখালেখির মধ্যে সেই বৈচিত্র্য খানিকটা নষ্ট করে ফেলছি। প্রশ্ন তোলা মানেই এই নয় যে আমরা বিষয়টিকে সবসময় সমর্থন করি, কিন্তু এই প্রশ্ন তোলাটা আমাদের ভাবনা চিন্তার একটা অবকাশ তৈরি করে দেয়, আমাদের সচেতনতা তৈরি করে দেয়, ফলে যেটা হবে যে এই ভাবনা আমাদের নিশ্চয়ই কিছুটা ভাবতে শেখাবে, কিছুটা আমাদের সচেতনতা তৈরি করবে। প্রত্যেকটি বক্তাকে অশেষ ধন্যবাদ, এবং কথামালাকেও আমি অসংখ্য সাধুবাদ জানাচ্ছি এরকম একটি বিষয় আজকে এখানে আলোচনা সভায় রাখার জন্যে। আর আমাদের আলোচনা এখানেই শেষ হলো। নমস্কার।